যে জুলুমগুলো করছে, ইতিহাস বললে দেখবেন যে ফেরাউনের তত্ত্বও কিন্তু টিকে নাই, সাদ্দাদের তত্ত্বও কিন্তু টিকে নাই, কোন জালেম শাহীর কোন তত্ত্ব টিকে নাই। আজকে জুলুমের স্টেপ রুরাল যখন আপনি চালাবেন, আপনিও ভালো করে লিখে রাখেন, আপনার তত্ত্ব জালেমের বাংলার জমিনে টিকবে না, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। প্রয়োজন হলে আমরা এই অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামব এবং জালেমদের 20 দাঁত ভাঙা চাপ বাংলার জমিনে দেব ইনশাআল্লাহ। দেশ নিয়ে বর্তমান সরকার ভারতের সাথে যে ধরনের চুক্তির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, সেখানে আমরা ভয় করছি, ভয় পাচ্ছি, আমরা চিন্তায় পড়েছি যে আমাদের এই দেশ আর স্বাধীন থাকবে কিনা। আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই, এই জন্য আমরা সবসময় বলে থাকি অবৈধ সরকার। তাহলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী, এর জন্যই তো সে আজকে জনগণের এবং আজকে সংসদবাদ, আজকে সংবিধানের কোনো তোয়াক্কা না করে আজকে গোপনে অন্ধকারে আধারে এক মন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। তো এরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা তো গোপনেই হয়। তো এরকম একটা গোপনে সুন্দর একটা চুক্তির মাধ্যমে আমাদের দেশের মধ্যে কৃষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে আজকের এই যুব সমাবেশের সভাপতি, মঞ্চে যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে উপস্থিত রয়েছে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা সামনে দায়িত্ব পালন করবে অন্যায়ের প্রতিবাদে। আমার প্রিয় যুবক, আমার প্রিয় যুবক ভাইরা, আজকে বাংলাদেশের যে অবস্থান চলছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, শরীরে সর্বত্র যদি রোগ ছড়িয়ে পড়ে, ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায়? আজকে আমাদের বাংলাদেশের যে কোনো সেক্টর, যে কোনো ক্ষেত্র, যে কোনো জায়গায় আমরা যখন নজর রাখি, আলোচনা করি, এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গাটা সুন্দরভাবে চলছে। বরঞ্চ আজকে আমরা আশ্চর্য হই যে বাংলাদেশের ভিতরে এখন চলমান যে দাবিটা চলছে, ছাত্রদের কোটা সংস্কার, এই কোটা সংস্কারের দাবিটা এটা কি ন্যায্য না অন্যায্য? এই ব্যাপারটা তো আলোচনা করলে দেখবেন সর্বত্রই বলবে এটা একটা ন্যায্য দাবি। তারপরেও সরকার সহ যারা নাকি প্রশাসন সহ বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, দাবি তুলতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব কি? এটা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে ভারসাম্যতা ঠিক রাখা, দেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমরা বলবো এটা কোনো দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। আজকে বাংলাদেশ পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, এই দেশ স্বাধীন হয়েছিল মূলত 3টা পয়েন্টের উপরে ভিত্তি করে। একটা হলো সাম্য, আর একটা হলো মানবিক মর্যাদা, আর একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়
আজকে কোটা সংস্কার যারা দাবি তুলেছে তাদের প্রতিবাদ এবং তাদেরকে দমন করার জন্যে ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, ছাত্র লীগই নাকি তাদের দমন করার জন্য যথেষ্ট বা তারা করবে। এর অর্থ কি? আজকে আইন কাদের হাতে তুলে দেওয়া হলো? তাহলে আদালত, প্রশাসন সুন্দর পরিবেশ রাখার জন্য দায়িত্ব কারা পালন করবে? তার বাস্তবতা আমরা দেখেছি। আজকে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডব আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক, এরকম ঐতিহাসিক একটা খারাপ ইতিহাস আমাদের বাংলাদেশে আর নজরে পড়ছে কিনা এটা আমার জানা নাই। আজকে দুঃখ সহকারে বলতে হয় যে তাদের যে দাবিটা, আজকে অনেক বাপ মা, অনেক রিক্সাওয়ালা আমার ভাইরা আমার জানা আছে, তারা এই রোদের ভিতরে রিক্সা বহন করে টাকা উপার্জনের মাধ্যমে তার সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরে ভবিষ্যৎ সে একটা বাংলাদেশের তার মেধা এবং তার যোগ্যতার বলে সে সুন্দর একটা কর্মক্ষেত্র পাবে, এর মাধ্যমে দেশের সুন্দর পরিচালনা করবে। কিন্তু আজকে যে কোঠার নামে প্রায় 50-এর মতো শতকরা কোঠা নির্ধারণ রয়েছে, কি বলা হয়েছে? মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্যে এবং আরও অনেক। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মুক্তিযুদ্ধ করেছে তারা সবই কি আওয়ামী লীগ না বিএনপির মধ্যেও আছে? কথা বলে না ইসলামী আন্দোলনের মধ্যেও আছে? আমাদের কিন্তু মুক্তিযোদ্ধা পরিষদ আমাদের সংগঠন রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার শত শত, এখন শত শত মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কিন্তু এর সাথে কমিটিতে জড়াই আছে। কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে, কোনো সুবিধার ক্ষেত্রে দেশে বিএনপির কোনো মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার্স বাংলাদেশে কোনো সুবিধা পায়? এটা জোরে বলেন, পায়? আচ্ছা, ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোনো সুবিধা পায়? আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে, মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে, কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে। কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা পঙ্গু হয়েছে, রক্ত দিয়েছে, স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে, এটাই তো বাস্তবতা। কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয়, আর বাংলাদেশের সব জনগণকে প্রত্যাখ্যাত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন এক মুক্তিযোদ্ধার ঘটনা, কালকে শুনলাম, সে মুক্তিযুদ্ধ নাম দিয়ে তার পাল্লব পুত্র নাম দিয়ে এরকম কয়েকজনের চাকরির ব্যবস্থা করেছে। এখানে যোগ্য অযোগ্যর কোনো ভেদাভেদ নাই। আমরা পরিষ্কার বলছি, আজকে যে বর্তমানে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, আজকে সরকার দলীয় ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, তারা যে বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র লাঠি হাতে নিয়ে আজকে প্রশাসনের সহযোগিতায় যে জুলুমগুলো করছে, ইতিহাস বললে দেখবেন যে ফেরাউনের তত্ত্বও কিন্তু টিকে নাই, সাদ্দাদের তত্ত্বও কিন্তু টিকে নাই, কোনো জালেম শাহীর কোনো তত্ত্ব টিকে নাই। আজকে জুলুমের স্টেপ রুরাল যখন আপনি চালাবেন, আপনিও ভালো করে লিখে রাখেন, আপনার তত্ত্ব জালেমের বাংলার জমিনে টিকবে না, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। আমি বলবো, সচেতন যারা ছাত্র রয়েছেন, আজকে বাংলাদেশের যারা নাকি সচেতন দেশ প্রেমিক যারা নাকি আমার জনগণ রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, আমি বলবো সর্বদিক থেকে, সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজন হলে আমরা এই অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামব এবং জালেমদের বিষ দাঁত ভাঙা চাপ বাংলার জমিনে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত করুন। সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের এই দেশ স্বাধীন করার জন্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল,
আমার অনেক মা সন্তান হারিয়েছিল, আমার মেয়েরা স্বামীহারা হয়ে বিধবা হয়েছিল। আজকে অনেক সন্তান বাপকে হারিয়ে এতিম হয়েছিল। এই দেশ স্বাধীন করতে গিয়ে বহু মানুষ পঙ্গু হয়েছে, কিন্তু সেই দেশ নিয়ে বর্তমান সরকার ভারতের সাথে যে ধরনের চুক্তির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, সেখানে আমরা ভয় করছি, ভয় পাচ্ছি, আমরা চিন্তায় পড়েছি যে আমাদের এই দেশ আর স্বাধীন থাকবে কিনা। কারণ বিদেশ সহ বিভিন্ন কোনো চুক্তি করতে হলে বাংলাদেশের সংবিধানের ভিতরে রয়েছে যে সংসদে আলোচনা করতে হবে, জনগণের মতামত নিতে হবে, এরপরে বিভিন্ন চুক্তি স্বাক্ষর বা চুক্তি করতে পারবে। কিন্তু আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। এই জন্য আমরা সবসময় বলে থাকি অবৈধ সরকার। তাহলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী। এর জন্যই তো সে আজকে জনগণের এবং আজকে সংসদবাদ, আজকে সংবিধানের কোনো তোয়াক্কা না করে আজকে গোপনে অন্ধকারে আধারে এক মন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। তো এরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা তো গোপনেই হয়। তো এরকম একটা গোপনে সুন্দর একটা চুক্তির মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে এই 10টা স্বাক্ষর চুক্তি যে করেছে, সমঝোতা বলেন যাই বলেন, একটা বাংলাদেশের ছোট্ট কোনো আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের কোনো লক্ষ্য বা আমাদের কোনো স্বার্থ এই চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশে কোনো স্বার্থ পাই নাই। বরঞ্চ আমরা যা পেয়েছি সবই ভারতের স্বার্থেই হয়েছে। ইউরোপের সঙ্গে তুলনা করা হয়, ইউরোপে নাকি এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখানে কোনো সমস্যা নাই। বাংলাদেশ আর ভারত কি এক? হ্যাঁ, এক ইউরোপের আরেক দেশে যেতে হলে কোনো ভিসা লাগে? সেখানে কোনো কাঁটাতারের বেড়া আছে? সেখানে কোনো কাঁটাতারের বেড়ার কাছে পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করা হয়? কিন্তু ভারত আজকে আমাদের এই 10-12 বছরের ব্যবধানে প্রায় 1000-এর উপরে আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে একেবারে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু আমাদের দেশের সরকার এর প্রতিবাদে কোনো জোরালো কোনো ভূমিকা, কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু তাই নয়, একটু আগে আপনারা শুনতেছিলেন 16-18 কিলোমিটার রাস্তা ট্রানজিটের জন্য নেপাল ভুটান। আমরা বারবার ভারতের কাছে চাওয়ার পরেও ভারত এতটুকু স্বার্থ আমাদেরকে দেয় নাই। এটা আন্তর্জাতিক আইন, ট্রানজিট দিতে হয়। কিন্তু আজকে প্রায় 200 কিলোমিটারের মতো সেখানে তাদেরকে ট্রানজিট নয়, করিডোর। ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে অন্য রাষ্ট্রে যায়, কিন্তু যেই রুট তাদেরকে দেওয়া হয় বা দেওয়া হইতেছে বা দেওয়ার জন্য চুক্তি করেছে, সেই রুট থেকে ভারতের ভিতর থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই নেই। তাহলে এটা ট্রানজিট নয়, এটা সম্পূর্ণ একটা করিডোর, সব ভারতের স্বার্থেই। তাও আবার রেল পাহারা দেবে ভারতের সোলজার, সেনাবাহিনী, তাদের লোক। এই কথার মাধ্যমে, চুক্তির মাধ্যমে কি বহন করে? হায়দ্রাবাদের কথা শুনছেন, বিভিন্ন কথা আমরা শুনেছি। 53 বছর স্বাধীনতার বয়সে ভারত আমাদের পাশের রাষ্ট্র, তাদের সাথে সুসম্পর্ক আমাদের থাকবে। কিন্তু পড়শি যদি বেকায়দায় হয়, আমাদের তো সতর্ক থাকা লাগবে। এই পড়শি 53 বছর বয়সে স্বাধীনতার আমাদের ছোট থেকে ছোট কোনো স্বার্থ তাদের থেকে আমরা পেয়েছি, এরকম ইতিহাস 53 বছরে নাই। বরঞ্চ আমরা কি দেখেছি? আন্তর্জাতিক আইন, পানি যে একটা আন্তর্জাতিক আইন রয়েছে, নদী পানি, সেখানে ভারত অবৈধভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আজকে ফারাক্কা বাঁধ সহ বিভিন্ন টিপাইমুখ বাঁধ সহ বিভিন্ন আমাদের বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করছে। আমরা আজকে সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়, এ দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয়। এ দেশে আমরা এখানে যারা বসে রয়েছি, এখানে আমরাও
এই দেশের জন্য আমাদের আন্তরিকতা, এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে। এই দেশ নিয়ে কেউ সিনিমিনি করবে আর আমরা বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে না, হতে দেওয়া হবে না। সেই হিসেবে আমি যুব সমাজকে বলবো, আসো অন্যায় প্রতিবাদে, দেশ রক্ষার জন্যে, ইসলামকে রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে প্রশাসন সহ, সাংবাদিক সহ এবং যারা আওয়ামী লীগ করে তারা হয়তোবা দেশ আজকে তারা স্বাধীন করেছে, এই একটা কারণেই তারা হয়তোবা আওয়ামী লীগ করে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে আচরণ, বহু আওয়ামী লীগের সাথে আমি আলোচনা করে দেখেছি, তারা তাদের এই কাজকে পছন্দ করে না। সেই হিসেবে আসেন, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্য আমরা সবাই একত্রিত হই। আমরা দেশের স্বার্থ রক্ষার জন্যে, আমরা এর প্রতিবাদে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি। ইসলামের রক্ষার জন্য আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি, মানবতার কল্যাণের জন্য আমরা সব পদক্ষেপ গ্রহণ করি। আর এই পদক্ষেপগুলো অন্যায় প্রতিবাদে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে সবচেয়ে বড় কাজ, দায়িত্ব যুবক সমাজের। সেই আমার যুবকদেরকে বলবো, তোমাদের পাবনা পশ্চিম জেলা যে আলহামদুলিল্লাহ তোমাদের কার্যক্রম আমরা অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরও বরকত দান করুক, সর্বদিক থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই যুব সমাবেশ বাস্তবায়নের জন্য যারা বিভিন্ন তৃণমূল থেকে কষ্ট করে এত দূরে এসেছিলেন, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা এসেছিলেন, তাদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রশাসনিক ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে, যারা আমাদেরকে অত্যন্ত নিরাপত্তা দিয়ে আজকের এই সমাবেশ সুন্দরভাবে হয়, এই জন্য আপনারাও ত্যাগ স্বীকার করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং থানা উপজেলা থেকে আগত সমস্ত দায়িত্বশীলদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আজকের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো আয়োজনে, আবারও দেখা হবে কোনো সমাবেশে, কোনো স্লোগানে। ইসলামী যুব আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। আপনারা কেউ ভিড়াভিড়ি করবেন না, সবাই সুশৃঙ্খলভাবে সবাই আগায় যাবেন। আগামী 18 ডিসেম্বর পিসাব চরমনায় দামাত বরকাতুল আলিয়ার মাহফিল ঈশ্বরদীর নবপ্রতিষ্ঠিত অরংখোলার পাশেই ফজলুল উলুম কওমি মাদ্রাসা ময়দানে হবে, আপনাদের দাওয়াত থাকলো। এবং আগামী 18 নভেম্বর পিসাব চরমন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখের চরমনায় দামাত বরকাতুল আলিয়ার মাহফিল জামিয়া ইসাকিয়ার উদ্যোগে ঈশ্বরদী শহরে আপনাদের সকলের দাওয়াত থাকলো। 19 অক্টোবর শায়েখের চরমনার মাহফিল জামিয়া ইসাকিয়া ঈশ্বরদীর উদ্যোগে আপনাদের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। 18 ডিসেম্বর ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক ড্রেসগুলো আমরা সবাই মঞ্চে জমা দিয়ে যাই এবং যুব আন্দোলনের যেই কার্ডগুলো যাদের দেওয়া হয়েছে তারা আমরা সুশৃঙ্খলভাবে মঞ্চে এসে জমা দিয়ে যাই। যুব আন্দোলনের যেই সকল ড্রেসগুলো, স্বেচ্ছাসেবক ড্রেসগুলো আছে সবগুলো আপনারা স্টেজে জমা দিয়ে যান। আমরা যারা ব্যানার ফেস্টুনি বানিয়েছি কিন্তু তার মূল্য পরিশোধ করি নাই, অবশ্যই আমাদের জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ সনি শেখ ভাইয়ের কাছে জমা দিয়ে যাবো ইনশাল্লাহ। যারা ব্যানার ফেস্টুনি অর্ডার দিয়ে বানানো হয়েছে, এখনও খরচ পরিশোধ করা হয়নি, অবশ্যই জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ সনি শেখের সঙ্গে যোগাযোগ করবেন। ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক ড্রেসগুলো আমরা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে সবার কাছে জমা দেই। আর যাদের কাছে রসিদ বই দেওয়া হয়েছিল, ছাত্র আন্দোলনের রসিদ বই দেওয়া হয়েছিল, তারা আমরা সকলেই অর্থ কল্যাণ সম্পাদক আমাদের রাশিদুজ্জামান রাজু ভাইয়ের কাছে জমা দিয়ে যাই।
সাইড হবে